আচ্ছা, ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আজকে হচ্ছে ম্যাট ফাউন্ডেশন ডিজাইন আমরা শিখব। আগামী দুইটা ক্লাসে আমরা পাইল ফাউন্ডেশন, তারপরে নর্মাল ফুটিং, কম্বাইন্ড ফুটিং, এগুলো আমরা শিখব ধাপে ধাপে। তো আমরা ফাউন্ডেশন ডিজাইন শিখব সেভ, যে সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করছি সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা ফাউন্ডেশন ডিজাইনটা শিখব। ঠিক আছে, সেভ সফটওয়্যারের মাধ্যমে আমরা ফাউন্ডেশন ডিজাইনটা শিখব। তার আগে আমাদেরকে ইট্যাপসের সহযোগিতা নিতে হবে, অর্থাৎ ইট্যাপসের থেকে যে লোডের ভ্যালুগুলা, ইট্যাপসে কিন্তু লোডের ভ্যালু আছে, লোডের ডাটা আছে, মানে কোন কলামে কতটুকু লোড পড়ছে সেই ডাটাগুলো আমাদেরকে নিতে হবে, সেই ডাটাগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো কালেক্ট করার জন্য আমরা মডেলটাকে আগে একটু আনলক করব। মডেলটাকে আনলক করে নিলাম। মডেলটাকে আনলক করে নিয়ে আমাদের একটা কাজ করতে হবে, যেটা শিয়ার ওয়ালের যে ফ্লোর ওয়াল অটোমেশ করছিলাম কিন্তু গত ক্লাসে যারা ছিলেন, বা ওই যে ওয়াল যেদিন ডিজাইন দেখাইলাম সেদিন কিন্তু দেখছেন যে ওয়াল অটোমেশ করছি। তো অটোমেশটা আমাদেরকে অফ করে নিতে হবে, না হলে কিন্তু এটার যে লোড যেটা সেটা পুরোপুরি দেখাবে না, অর্থাৎ কিছু লোড নিজের কাছে সে রেখে দিবে, যেটা পুরোপুরি আসলে আমার ফাউন্ডেশন ডিজাইনের জন্য ঝুঁকিপূর্ণ হইতে পারে। দেখা যায় লোড আসছে 150 কেপ, এখন ওই মেশের কারণে দেখাইছে 79 কিপ বা 78 কিপ বা 110 কিপি দেখাইলো। 40 কিপের যে ব্যবধানে, ওই ব্যবধানে কিন্তু ফাউন্ডেশনটা ফেল করতে পারে, বুঝতে পারছো? দেখা যায় তিনটা ওয়াল 40 কিপ করে, তিনটা ওয়ালে 120 কিপ কিন্তু কম না, অনেক লোড, তো এটা কিন্তু ফেল করতে পারে। তো এই জন্য আমাদেরকে ওইটাকে রিলিজ করে দিতে হবে। এই জন্য পুরা আমরা শিয়ার ওয়ালটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে অ্যাসাইনে যাব, শেলে যাব, আমরা ওয়াল অটোমেশ অপশনে যাব, এখান থেকে ডিফল্টটা করে নিব। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু ওই যে অটো রেক্ট্যাঙ্গুলার মেশ করেছিলাম 2 ফিট বাই 2 ফিট, এটা কিন্তু আমরা ডিফল্ট করে নিলাম, মানে 0 করে নিলাম। মানে 0 বলতে এটাও আছে বাট কম। আচ্ছা, সেভ করে নিলাম। এখন আমরা যেটা করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে শো অল অবজেক্ট, শো অল অবজেক্ট দিলে সবগুলো দেখা যাচ্ছে। এটা আবার একটু শো আনডিফর্ম শেপ করে নিই, লেখাগুলো চলে যাবে। এখন আমাদেরকে আবার অ্যানালাইসিস দিতে হবে। অ্যানালাইসিস দিতে হবে কেন? কারণ অ্যানালাইসিস না দিলে কিন্তু কোনো প্রকার লোডের ডাটা আসে না। লোডের ডাটার জন্য আমাদেরকে অ্যানালাইসিসটা দিয়ে নিতে হবে। আমরা কি করব, এখন হচ্ছে কি অ্যানালাইসিসে ক্লিক করে দিলাম, রান অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা রান করে দিলাম। এখন যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো আমাদেরকে এক্সপোর্ট করে সেভে নিয়ে যেতে হবে, তারপরে আমরা কিন্তু ফাউন্ডেশন ডিজাইন করতে পারি। আচ্ছা, অ্যানালাইসিসটা চলতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যানালাইসিস কমপ্লিট। অ্যানালাইসিসের পরে আমরা কি দিই? সাধারণত অ্যানালাইসিস পরে আমরা হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইন দিই, এইটা আমরা দিব, না হলে লোডের ডাটাটা আমরা পাবো না। আর অবশ্যই শিয়ার ওয়াল যদি থাকে, শিয়ার ওয়ালের মেশটা কিন্তু কেটে নিতে হবে, মেশটা ডিফল্ট করে নিতে হবে, না হলে কিন্তু ফুল আপনার লোডটা পাবেন না।
আচ্ছা, অ্যানালাইসিস করছি তো এগুলা কিন্তু ওই যে বিমের রেজাল্ট এগুলো কিন্তু আগে আলোচনা করছি। তো লোডটা কোনটা, আসলে লোডটা দেখার জন্য এই যে ডিসপ্লে সাপোর্ট রিয়াকশনে আমরা এই যে কম্বো থেকে আমরা এই যে ডেড লোড প্লাস লাইভ লোডের ডাটা দিয়েছিলাম, এখান থেকে ট্যাবুলেটেড অ্যাপ্লাই ওকে। তো আমরা একটু যদি প্ল্যানে গিয়ে বেজে যাই, এখানে একটা খেয়াল করবেন প্রতিটা জায়গায় একটা ডাটা আছে, প্রতিটা জায়গায় একটা ডাটা লোডের মান আছে। লোডের মানটা কোনটা, এই যে 303, 307, 162 এগুলো কিন্তু লোডের ডাটা। আর এই যে 100 201, 212, 150 এগুলা এগুলা এগুলো হচ্ছে নাম্বারিং, এগুলো হচ্ছে পয়েন্টের নাম্বার, ঠিক আছে। তো এফ জেড এর যে ভ্যালুটা, এফ জেড এর ভ্যালুটা হচ্ছে কি লোড, মানে এই যে আমরা যে বলি না লোড ক্যালকুলেশন, এই কলামটা লোড আসছে 293 কিপ, বুঝতে পারছেন, 93 কিপ লোড আসছে। আবার কর্নারের কলামগুলো যদি একটু খেয়াল করেন, এখানে 98 কিপ লোড আসছে, মানে কর্নারের কলামগুলো একটু লোড কম, আবার এই কর্নার একটু বেশি লোড, ঠিক আছে, এই কর্নারগুলোতে লোড বেশি। এইরকম লোড কম বেশি এক এক জায়গায় একরকম লোড আসে, বুঝতে পারছেন। এটা হচ্ছে গিয়ে আপনার যেমন এই বিল্ডিংটা একটু রেগুলার শেপের বিল্ডিং, মানে এই পাশে সেম। তো এখানে যদি দেখেন এখানে 293, এখানে 292, মানে সেম লোড। এটা যদি আবার 3 ইউনিটের বিল্ডিং হইতো বা একটু ইররেগুলার শেপের হইতো, একটু তেরা বেঁকা, একটু কলামগুলো উল্টা পাল্টা, এক এক সাইডে এক রকম, তাইলে কিন্তু দেখতেন আবার এক এক রকম লোড আসে। এই হচ্ছে কথা। এই লোডগুলোকে আমাদেরকে নিয়ে যেতে হবে সেফে। তো চাইলে আপনি লোডগুলাকে একটা একটা করে নিতে পারেন, কিন্তু এটা অনেক কঠিন প্রসেস। তো এত কষ্ট কেন করবেন, যেহেতু আপনার কাছে শর্টকাট প্রসেস আছে। তো এটার জন্য আপনাদেরকে অ্যানালাইসিস দেওয়ার পর যেতে হবে ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে স্টোরি অ্যাজ সেভ F2K ফাইল, এখানে গিয়ে স্টোরি আছে বেস, এরপরে এখান থেকে এক্সপোর্ট, যেটা আমাদের সেকেন্ড অপশন যেটা আছে এটা সিলেক্ট করতে হবে। এরপর আছে শো লোড কেস, এটাতে ক্লিক করে আমাদেরকে ডেড লোড, লাইভ লোড, ফ্লো ফিনিশ, মানে যেই কয়টা আমাদেরকে মানে গ্র্যাভিটেশনাল লোড আছে, মানে আর্থক্বাক উইন্ড লোড বাদে যতগুলো লোড আসে সেগুলোকে সিলেক্ট করে ওকে করতে হবে। নিলাম। এরপর আছে সিলেক্ট লোড কম্বিনেশনস, এটাতে গেলাম। দেখেন এখানে এই যে অল ডেড, অল লাইভ, লাইভ 3, ডেড লোড প্লাস লাইভ লোড এগুলো আছে, এগুলাকে আমাদের জাস্ট সিলেক্ট করতে হবে, শুধুমাত্র ডেড লোড, লাইভ লোড। এখানে আর্থক্বাক উইন্ড লোডের কোনো প্রকার প্রয়োজন নাই। ওকে করে দিলাম। তো আমাদের লোড কম্বিনেশন সিলেক্ট করলাম, আমাদের হচ্ছে গিয়া লোড কেস সিলেক্ট করলাম, আর এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করলাম। সেকেন্ড অপশন কি, এক্সপোর্ট ফ্লো লোডস অ্যান্ড লোডস ফ্রম অ্যাবভ, মানে উপর থেকে যে লোডগুলো আসে নিচের দিকে সেগুলা ওকে করে দিলাম। এখন আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গায়, যে জায়গায় আমরা ফাইলটাকে খুঁজে পাবো, যেমন আপনাদের নিউ ফোল্ডার এইটে আমরা রাখছি, এইটাতে আপনাদের নামে ব্যাচ 8 নামে সেভ করে রাখলাম ফাইলটা, ঠিক আছে। এটা আমরা ব্যাচ 8 নামে সেভ করে সাবধানে রেখে দিলাম, যাতে আমরা সেভে গেলে যাতে খুঁজে পাই। তো এটার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। আমরা এটাকে কি করি, ক্লোজ করে দিই। আমরা ইট্যাপস ক্লোজ করে দিলাম। ইট্যাপস আর সেভ একসাথে ওপেন হয় না, কারণ এটা দুইটি তো ফাইল, ক্র্যাক সফটওয়্যার, এর জন্য ওপেন হয় না। তো আমরা সেভ ওপেন করলাম। যারা সেভ ইনস্টল দিতে পারেন নাই তারা ইনস্টল দিয়ে নিয়েন, আর যদি ইনস্টলের সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করেন। তো সেভ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা চলে যাব ফাইলে চলে গিয়ে আমরা ইম্পোর্ট করব। ওই সময় করছিলাম এক্সপোর্ট, এখন ইম্পোর্ট করব। সেভ F2K ফাইল যেটা আছে এটা ইম্পোর্ট করব। সেভ F2K ফাইল কোন জায়গায় রাখছি,
এটা রাখছে হচ্ছে গিয়ে আপনাদের যে ফোল্ডারটা আছে ওইটাই রাখছে। আপনাদের ফোল্ডার নাম্বার হচ্ছে 8, এই যে ব্যাচ 8 F2K ফাইল যেটা, ওটা ওপেন করলাম। এটা শর্টকাটে এইভাবে নিয়ে আসলাম কেন, এইখানে যতগুলো পয়েন্ট থাকবে সব পয়েন্টের লোড, গ্রিড লাইন, লেআউট সব মিলে যাবে, আপনি কষ্ট করে করে করতে হবে না। আর আপনি যদি এটা না করেন, অনেক লেন্দি প্রসেসে আপনার ঘন্টার পর ঘন্টা বসে লোড দেন, ডেড লোড, লাইভ লোড অ্যাপ্লাই করেন, অনেক লং প্রসেস। ঠিক আছে, ওই ঝামেলা এড়াইতে আপনি টোটালটা এভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, এখন এখানে অনেক গ্রিড দেখা যাচ্ছে, এগুলো আমরা দেখবো না, এই জন্য আমরা চলে যাব সেট ডিসপ্লে অপশনে। এখান থেকে আমরা ইনভিনসিবল পয়েন্টস ওকে দিলাম। আবার সেট ডিসপ্লে অপশন যা হরিজন্টা অফ করে দিই এখানে। পয়েন্টসটা আমরা ওপেন রাখি, হরিজন্টা অফ করে দিলাম, এখান থেকে হরিজন্টা অফ করে দিলাম। হরিজন মানে এই যে গ্রিড যে লাইনগুলো আছে সেগুলো, ওকে। আচ্ছা, এখানে হরিজন অফ করে দিলে যে গ্রিড লাইন এক্সট্রা দেখা যাচ্ছে সেগুলো চলে গেছে, আর এই পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই ফাইলটাকে আমরা একটু সেভ দিয়ে রাখি, এই ফাইলটাকে সেভ করতে হবে, বুঝতে পারছেন? তা আমরা ম্যাট লিখি, ম্যাট লিখে সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। এখানে সব ডাটা আছে, সকল প্রকারের ডাটা এখানে আছে। আচ্ছা, এখন যখন আমরা সেফ সফটওয়্যারে কাজ করব, সেফ সফটওয়্যার ইটার সফটওয়্যার মোটামুটি কাছাকাছি, অনেক কিছু মিল পাবেন। যেমন এখানে ম্যাটেরিয়াল বানাতে হবে, তারপরে এখানে লোডের ডাটা আছে কিছু, যেমন ওই যে লোড কম্বিনেশন কিছু দেওয়া লাগে, এগুলো অনেক কিছু আপনারা সিমিলার পাবেন ইট্যাপসের জন্য। আপনার যদি ইট্যাপস ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট, এইটাও খুব ইজি হয়ে যায় আপনার জন্য। যেমন আমরা এখন ম্যাটেরিয়াল বানাবো, ডিফাইনে যাব, ওইটাও কিন্তু ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল বানাইতাম, ডিফাইন ম্যাটেরিয়ালস, এখান থেকে অ্যাড নিউ ম্যাটেরিয়াল। কি বানাবেন, মনে করেন বানাবেন 3500 PSI কংক্রিট, দিলেন টাইপ কংক্রিট যা আছে, এখন ফাউন্ডেশনের জন্য আপনি 3600 4000 দিতে পারেন, মানে এইটা তো আর কি শিখানো, আর কিছুই না, জাস্ট 3700 PSI দিলাম, যা বলছেন তাই। এখন আপনার এখানে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে কি এই দুইটা অপশন, মডুলাস অফ ইলাস্টিসিটি আর হচ্ছে গিয়ে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, এই দুটো চেঞ্জ করতে হবে। তো এটা সূত্রটা কি, 57 ইন্টু SQRT আচ্ছা 57 ইন্টু SQRT স্কোয়ার রুট ব্র্যাকেট, যেই স্ট্রেংথ আপনি দিবেন 3600 হলে 3600 ব্র্যাকেটের মধ্যে লাগবেন, 3000 হলে 3000 ব্র্যাকেটের মধ্যে লাগবে, লিখে এন্টার। এই যেটা আসে সেটাই, বুঝতে পারছেন? যেটা ইয়াটা একটু কি হবে, 57 ইন্টু SQRT মানে রুট অফ আর এফ প্রাইম সি, রুট তো লেখা যায় না এখানে, এজন্য স্কোয়ার রুট SQRT সংক্ষিপ্ত আকারে লিখতে হয়। আর 3600 ব্র্যাকেটের মধ্যে রেখে এন্টার দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে n এর মানটা, আমরা যে লোড ক্যালকুলেশন এর মানটা কি করব, মডুলাস অফ ইলাস্টিসিটির মান, এর মান, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু আমরা কিন্তু ওই যে আমাদের যে ইট্যাপসের সময় কিন্তু আমরা কিন্তু একটা ক্যালকুলেট করে আনছিলাম, সেইভাবে করতে পারেন চাইলে, সেভাবে চাইলে করতে পারেন। একটু দেখাচ্ছি, এখানে এফ প্রাইম সি দেন 3.6, এটা কিন্তু আবার ডাটাগুলো কিপে দেওয়া, PSI-তে না, কিন্তু PSI-তে হলে 3600 দিতেন, এখানে কিপে দেওয়া, এই জন্য 1000 দিয়ে ভাগ দিতে হবে, 3.6। ওকে ওকে, আচ্ছা ওইখান থেকেও চাইলে করতে পারেন, সেটা দেখাচ্ছি কিভাবে। এই যে আমাদের যে মডুলাস অফ ইলাস্টিসিটি 2 নম্বর যে শীটটা আছে, এই যে 3600 এটা আছে না, এই ডাটাটাকে আমরা কপি করি,
কপি করে যদি এই ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়ালসে যাই, আপনার যেই কাজটা করতে হবে 3600-তে যাই, এখানে গিয়ে আমরা মডুলাসে এটাকে পেস্ট করে দিই। এটাকে জাস্ট ভাগ দিয়ে 1000 লিখে দেন। 1000 দিয়ে ভাগ দিলে এটা চলে আসবে, বুঝতে পারছেন? আমি ক্যালকুলেট করে যেটা পাইছি এখনও কিন্তু সেইটাই পাচ্ছি। তো আপনি যদি ক্যালকুলেশন ওইভাবে না করতে চান, স্কোয়ার রুট ওইসব মনে না থাকে, তাইলে এই শিটটা থেকে এটা কপি করবেন। এগুলো সব পিএসআইতে দেওয়া আছে। এটা কিন্তু আবার কিপে, এটার জন্য এইটাকে পেস্ট করেন, ভাগ দেন 1000 দিয়ে, তাহলে যা পাবেন তাই। 1000 দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে জাস্ট। এই যে প্রাইম সি এখানে 3600 জায়গা, এখানে 1000 দিয়ে ভাগ দিলেন 3.6, এটা করলেন ওকে, শেষ। তা আপনার কি বানানো শেষ? আপনার কংক্রিট বানানো শেষ। এখন আমরা রিভার বানাবো। অ্যাড নিউ ম্যাটেরিয়াল, এখন হচ্ছে গিয়ে 72 গ্রেড, আর ম্যাটেরিয়াল টাইপ হচ্ছে রিভার। তো এখানে জাস্ট চেঞ্জ করবেন এই দুইটা, ইএল স্ট্রেস আর হচ্ছে গিয়ে টেনসাইল স্ট্রেস। তো 72 গ্রেড হচ্ছে 72.5, আর এটা হচ্ছে 72.5 ইন্টু 1.25, এন্টার। এগুলা নিয়ে অনেক আলোচনা করছি ইট্যাপসের সময়, এখন আর করলাম না আলোচনা। এগুলা ইট্যাপসে কিন্তু পিএসআইতে সব মান, এই জন্য কিন্তু অনেক ডাটার মান কিন্তু অনেক লম্বা আসে। এগুলো আছে 1000 দ্বারা ভাগ দিলে হয়ে যাবে। এখানে আসে 72500। এগুলা কিন্তু অনেক ডিটেলস আলোচনা করছি ইট্যাপসের সময়। 1000 দিয়ে ভাগ দিলেই যা পাবেন তাই, ওকে করে দেন, রিভার হয়ে গেছে। আর অবশ্যই ম্যাটেরিয়াল টাইপটা চেঞ্জ করতে বলবেন না, রিভার দিবেন অবশ্যই, ওকে করে দিলেন। কংক্রিট এবং রিভার বানাই ফেললাম। এরপরে আসি আমরা একটু ডিফাইনে যাই। এখান থেকে আমাদের রিইনফোর্সিং বার সাইজ এটা একটু দরকার আছে। তো প্রথমে এটা ক্লিন করে নিই। এই বারগুলো সুতাতে দেওয়া আছে, আমাদের লাগবে মিলিতে। এটা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে আমরা এখানে অ্যাড কমন সেট বার এই ঘরে ক্লিক করি, এখানে এসআই ইউনিট দেই, অ্যাড বার সেট। এগুলো সবগুলা বারগুলাতে মিলিতে চলে আসছে, 16 মিলি, 8 মিলি বা 20 মিলি, 22 মিলি। ওকে করে দেই, ইয়েস করে দেই, হয়ে গেল। আবার ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়া, আমরা মেইন কাজটা আসলে ম্যাট ফাউন্ডেশনের কি, ঢালাই থিকনেসটা পাওয়া, আর হচ্ছে রড কতটুকু স্পেসিংয়ে আসে বা কত মিলি আসে সেটা পাওয়া। তো ম্যাট ফাউন্ডেশনটা সাধারণত পুরো এরিয়া জুড়েই হয়, মানে আপনার যে টোটাল বিল্ডিং এরিয়া যদি হয়, যদি অনেক বড় হয় সেটার কথা আলাদা, মানে কনস্ট্রাকশন এরিয়াটা যতটুকু ততটুকু জুড়েই হয়। অতটুকু চাইতে কিছু এক্সট্রা বেশি থাকে। এখানে ওই যে আমরা যে বেসমেন্টের ক্লাসে দেখাইছিলাম, এখানে হিলের একটা লেংথ এক্সট্রা লাগে হিলের জন্য। আর এই পাশটা হচ্ছে টো পাশ, মানে যেটা হচ্ছে গিয়া হিলের বিপরীত দিকে যেটা টো, হিলের জন্য এক্সট্রা জায়গা লাগে। তো এই যে গ্রিন লাইন যেটা দেওয়া আছে এটা হচ্ছে বিল্ডিংয়ের এরিয়া। তো যেহেতু ছোট এরিয়া, টোটাল জায়গাটা নিয়ে আমাদের ম্যাট ফাউন্ডেশন হবে। যদি অনেক বড় এরিয়া থাকতো তাহলে দেখা যেত এখান থেকে সর্বোচ্চ 2 ফিট নিয়ে করতাম, বাট এইটা টোটালটাই করা লাগবে যেহেতু ছোট এরিয়া। যাই হোক, এখানে আলোচনা করলাম বেসিক। এখন আমাদের স্ল্যাবের থিকনেস একটা ধরে নিতে হবে মিনিমাম। স্ল্যাবের থিকনেস কি, মানে আমাদের ম্যাট ফাউন্ডেশনের জন্য যে বেসটা ডিজাইন করব, বেসটা থিকনেস কত দিতে যাচ্ছি সেটা আগে আমাদেরকে একটা আনুমানিক দিয়ে নিতে হবে। যেমন আমরা ইটিএসের ক্লাসে আনুমানিক একটা কলাম সাইজ দিয়ে নিয়েছি 18 ইঞ্চি, 12 ইঞ্চি, এরকম একটা কলাম সাইজ ধরে নিয়েছি না। তারপর তো গিয়ে চেঞ্জ হয়েছে, বা যেই পরিমাণে লোড আসছে ওই পরিমাণে একটু চেঞ্জ করা লাগছে, এটা কিন্তু আগেই দেখছি আমরা। তা আমরা যদি একটা মিনিমাম একটা থিকনেস ধরে নিব স্ট্যান্ডার্ড, তারপর যদি দেখি পাঞ্চিং শিয়ারে ফেল করতেছে সেই ক্ষেত্রে আমরা থিকনেস বাড়িয়ে দেবো। আর যদি পাঞ্চিং শিয়ারের একটা রেঞ্জের মধ্যে ঠিক থাকে তাহলে আমরা কিন্তু ওইটাকে একটু ইকোনমিক্যাল করার জন্য কমাই দেখতে পারি। পাঞ্চিং শিয়ারের রেঞ্জটা হচ্ছে 1 পর্যন্ত, মানে 1-এর নিচে 0.99, মানে 1 ক্রস করলে পাঞ্চিং শিয়ারে ফেল আসবে। পাঞ্চিং শিয়ারটা কিন্তু থিকনেসের জন্য গুরুত্বপূর্ণ। পাঞ্চিং শিয়ারটা কি, মানে পাঞ্চ করে কেটে চলে যাওয়া, মানে সেটেলমেন্ট হয়ে যাওয়া।
বিল্ডিংটা, ঠিক আছে? ওইটা ধরে রাখার ক্ষমতা হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক দেওয়া হয়। যাই হোক, এখন আমরা একটা থিকনেস দিব, একটা স্ল্যাব বানাবো। ডিফাইনে যাই, স্ল্যাব প্রপার্টিস, এখান থেকে আমরা এটাকে মডিফাই করি। এখানে আমরা লিখলাম ম্যাট, স্ল্যাব ম্যাটেরিয়াল 3600 যা বানিয়েছি তাই। আর এখানে টাইপ দিব হচ্ছে গিয়া ম্যাট, ঠিক আছে? ম্যাট দিব। আর অন্য যত প্রকারের ফাউন্ডেশন আছে, যত প্রকারের, সবগুলোর জন্য দেব ফুটিং। শুধুমাত্র ম্যাটের জন্য ম্যাট দিব। থিকনেস এটা আমরা স্ট্যান্ডার্ড একটা থিকনেস 15 ইঞ্চি ধরি আপাতত। আর এখানে থিক প্লেট যা দেওয়া আছে তাই ওকে করে দিলাম, ওকে করে দিলাম। এখন পাইল ফাউন্ডেশন আবার এক্সট্রা একটা বানানো লাগে, সেটা আমরা পাইল যেদিন দেখব আগামী ক্লাসে ইনশাল্লাহ, পাইলের ওইটা আমরা দেখবো যে কীভাবে করতে হয়। যাক, এতটুকু পর্যন্ত করে ফেলছি। এখন আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সয়েল সাবগ্রেড প্রপার্টিস। আর এটা আছে পয়েন্ট স্প্রিং প্রপার্টিস, এটা পাইলের জন্য লাগে, পয়েন্ট স্প্রিং পাইলের জন্য লাগে শুধুমাত্র। আর যত প্রকারের ফাউন্ডেশন আছে সকল কিছুর জন্য সয়েল সাবগ্রেড প্রপার্টিসটা লাগে। এইটা কি? এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি, মানে আপনার যে মাটিতে আপনি ফাউন্ডেশনটা করতেছেন সেই মাটির বিয়ারিং ক্যাপাসিটিটা কতটুকু। মাটির বিয়ারিং ক্যাপাসিটি যত ভালো, ফাউন্ডেশনের সাইজ, ফাউন্ডেশনের থিকনেস, ফাউন্ডেশনের রিইনফোর্সমেন্ট তত কম আসবে। মানে ফাউন্ডেশনের সাইজ কম আসলে অবশ্যই থিকনেস কম আসবে, থিকনেস কম আসলে অবশ্যই রিইনফোর্সমেন্ট কম আসবে, একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? যদিও এটা ম্যাট তো পুরোটাই করতে হবে, ম্যাট তো আর আপনি একটা পোর্শন করতে পারবেন না, তাইলে ওটা ম্যাট হবে না, ওটা সেমি ম্যাট হবে বা কম্বাইন ফুটিং হবে। কিন্তু আপনি যখন সিঙ্গেল ফুটিং করবেন তখন কিন্তু অবশ্যই মাটির বিয়ারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে ফুটিংয়ের সাইজটা নির্ধারণ হবে। আবার পাইলের ক্ষেত্রে, পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে পাইলের বিয়ারিং ক্যাপাসিটির উপর পাইল সংখ্যা নির্ধারণ করবে। আগামী ক্লাসে আপনারা দেখতে পারবেন, আগামী ক্লাসগুলোতে আপনারা দেখতে পারবেন যে কেন এই কথাগুলো বলতেছে। আচ্ছা, যাই হোক, সয়েল টেস্ট আমাদেরকে সহকারী ভূমিকা পালন করবে এই বিয়ারিং ক্যাপাসিটির জন্য। সাধারণত এত হাই রেজ বিল্ডিংয়ের জন্য শ্যালো ফাউন্ডেশন আমরা ডিজাইন করি না, কারণ খুবই রিস্ক। শ্যালো ফাউন্ডেশন ডিজাইন করা ঠিক না। সাধারণত শ্যালো ফাউন্ডেশন কোন সময় আমরা ডিজাইন করতে পারবো সেটা আমরা আগামী ক্লাসে দেখব, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে শ্যালো ফাউন্ডেশন কখন আমরা বিবেচনা করতে পারবো, কখন আমরা ম্যাট ফাউন্ডেশন বিবেচনা করতে পারবো, কখন আমরা পাইল ফাউন্ডেশনটা বিবেচনা করব। সাধারণ বেসিক ধারণা দিয়ে রাখি, যদি আমাদের কনস্ট্রাকশন এরিয়ার 50%-এর বেশি বা 60%-এর বেশি চলে আসে ফাউন্ডেশন এরিয়া, অর্থাৎ আপনার বিল্ডিংটা হচ্ছে 1500 স্কোয়ার ফিট, আপনার ফাউন্ডেশন এরিয়া আসলো 1000 স্কোয়ার ফিট, তখন আপনি কখনোই শ্যালো ফাউন্ডেশন বা নর্মাল যে শ্যালো ফুটিং যেটা বলি সিঙ্গেল ফুটিং, ওইটা দিয়ে কাজ করতে পারবেন না। হয় কম্বাইন ফুটিং করতে হবে বিভিন্ন জায়গাতে, না হলে হচ্ছে কি আপনার কি করতে হবে, ম্যাট ফাউন্ডেশন করতে হবে। আবার 60%-এর অ্যাবভ, 60 থেকে 75% পর্যন্ত, 75% পর্যন্ত যদি ফুটিং এরিয়া থাকে, 75% পর্যন্ত যদি ফুটিং এরিয়া চলে আসে, তখন আমরা ম্যাট করে দেখতে পারি। তাও হাই রেজের ক্ষেত্রে না, শুধুমাত্র ম্যাট হাই রেজের ক্ষেত্রে না, পাইল ম্যাট আসেটটা শুধু ম্যাট আসেট 4তলা 5তলা পর্যন্ত দেখা যায় 75% ফুটিং এরিয়া আসলো, তখন আমরা ম্যাট ফাউন্ডেশন করতে পারি, বিবেচনা করতে পারি 4-5 তলার জন্য। যখন হাই রেজ বিল্ডিং 6তলা 7তলা 8তলা, যেমন এটা হাই রেজ বিল্ডিংয়ের জন্য কিন্তু আমরা ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করব, কিন্তু পাইল ম্যাট, অর্থাৎ নিচে পাইল থাকবে। যখন 75% এরিয়া চলে আসবে কনস্ট্রাকশন এরিয়ার, অর্থাৎ আপনার মনে করেন বিল্ডিংটা 1000 স্কোয়ার ফিট, এখন আমরা ফুটিং এরিয়াই চলে আসছে 800 স্কোয়ার ফিট। এটা কিভাবে আমরা বুঝবো সেটা নেক্সট ক্লাসে ক্যালকুলেশন দেখাবো।
তখন কিন্তু আমাদেরকে পাইল ফাউন্ডেশন ডিজাইনই করতে হবে। মানে 1000 স্কোয়ার ফিটের মধ্যে 800 স্কোয়ার ফিট মানে 80%। বুঝতে পারছেন? এই কথাগুলা নেক্সট ক্লাসে আমরা আরও ক্লিয়ার হব। তো আজকে আমরা দেখি যে আমরা ম্যাট ফাউন্ডেশনে কীভাবে ডিজাইন করব। তো ম্যাট ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমরা শ্যালো ফাউন্ডেশন রুলসটাই ফলো করব। আমাদেরকে এখানে 8 ফিট মাটি কাটতে বলছে। তা আমরা এখানে সাধারণত শ্যালো ফাউন্ডেশন যেগুলো যদি হয় ম্যাট ফাউন্ডেশন জাস্ট ম্যাট, ওগুলোতে মূলত বেসমেন্ট করে না। বেসমেন্ট করলে অবশ্যই পাইল ফাউন্ডেশন করে হয়। তো আমরা শুধুমাত্র যদি ম্যাট কল্পনা করি, মানে ম্যাট করেই মানে করবে, সেই ক্ষেত্রে এই যে 8 ফিট কাটলেই হবে। আর যদি বেসমেন্ট করে সেই ক্ষেত্রে মাটির কাটার ডেপথটা চেঞ্জ হবে, কারণ বেসমেন্টের জন্য তো ডেপথ লাগবে। এখানে গাড়ি থাকবে, গাড়ি ওঠানামা করুন, মিনিমাম 10 ফিট থেকে 12 ফিট মাটি কাটতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে নর্মাল ম্যাট ভাবি। পাইল ম্যাট হলে বা যদি বেসমেন্টের ম্যাট হয়, বেসমেন্ট ওয়াল থাকে, বেসমেন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডেপথটা আর বাড়বে। নর্মাল ম্যাট ফাউন্ডেশন মানে আমরা জাস্ট ফাউন্ডেশনটা ম্যাট দিতেছি, এটা বেসমেন্ট হবে না। সেই ক্ষেত্রে 8 ফিট মাটি কাটলাম। এখানে সয়েল টেস্টে যা বলছে, আর এখানে বলছে যদি আপনি আইসোলেটেড ফুটিং করেন। আইসোলেটেড ফুটিং মানে একটা ফুটিং একটা কলাম, মানে একটা কলামে আমরা নর্মাল যে ছোটোখাটো বিল্ডিংয়ের জন্য যেটা করি সেটাই কিন্তু আইসোলেটেড ফুটিং। মাউস একটু সমস্যা, উল্টাপাল্টা হয়ে যায় ড্রয়িংটা। আর যদি কন্টিনিউয়াস ওয়াল ফুটিং বা আরসিসি স্ট্যাপ ফুটিং বা স্ট্রি ফুটিং বা কম্বাইন ফুটিং টাইপের করি, সেই ক্ষেত্রে 1 TSF আমরা ধরতে পারবো। 1 TSF লোডটা ধরতে পারবো। এইটার 15% আমরা ইনক্রিজ করতে পারবো, ইনক্রিজ 15%। যদি আমরা 3 ফিট পর্যন্ত সিলেট স্যান্ড বা আমাদের FM2 যে বালিটা আছে, 2 FM এর যে বালিটা 6 ইঞ্চি লেয়ার বাই লেয়ার ফিল আপ করতে পারে, তাহলে আরও 15% বেশি পাবো আর কি, সয়েল টেস্টে যেটা বলছে। তো সয়েল টেস্টের কথাই শুনি। আমাদের এখানে আছে 1 TSF। 1 TSF এর যদি 50% বাড়াই, 15% বাড়াই, তাহলে 1.15 TSF হয়। তা আমরা এখন একটু আমাদের একটা ছোটোটা এক্সেল শিট আছে, এটা সাহায্য নিব। তো এখানে অ্যালাউবল বিয়ারিং প্রেশার, এখানে কিন্তু আমরা ওই যে TSF এর মানটা ইনপুট করব। তো আমরা এখানে পাইছিল 1.1 TSF। হ্যাঁ, তা আমরা এখানে 1.1 TSF না, আমরা একটু বেশি বাড়াই নেই, 1.5 TSF বা 1.75 TSF ধরে করি। আপনারা সয়েল টেস্টে যেটা পাচ্ছেন সেটা ধরে করবেন। এখানে আরও কিছু ম্যাটার করে, যেমন আপনি সাবগ্রেডটাকে আরও ইমপ্রুভমেন্ট করেন, শুধুমাত্র স্যান্ড না করে যদি খোয়া বালি এবং হালকা সিমেন্ট দিয়ে যদি ম্যাকাডাম টাইপের করেন, এখানে আরও ইনক্রিজ করতে পারবেন। 50% বা 35% আরও ইনক্রিজ করা যাবে। ঠিক আছে? সয়েলের যে আপনার বেসটা আরও স্ট্রং করে, আপনার ফাউন্ডেশনটা আরও স্ট্রং, মানে আপনার সাবসয়েলটা আরও ইমপ্রুভ করা যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা বিয়ারিং ক্যাপাসিটিটা এখানে বসাই দিলাম। আপনি যেটা সয়েল টেস্টে পান সেটা বসাই দেবেন, আমরা জাস্ট এটা দেখার জন্য এটা বসাইলাম। ফ্যাক্টর অফ সেফটি FS যেটা আছে, এটা আমরা সয়েল টেস্টে পেয়ে যাব। এখানে FS আছে 2.5। আমরা এই শিটটা দিয়ে দিচ্ছি, বিয়ারিং ক্যাপাসিটি নাম্বার শিট আমরা প্রোভাইড করছি, সেটা হয়তো পেয়ে গেছেন আপনারা। আর এখানে আছে সেটেলমেন্ট। সেটেলমেন্ট আমরা সাধারণত 50 মিলি ধরি, মানে 2 ইঞ্চি সেটেলমেন্ট আমরা ধরে নিচ্ছি, মানে এটা সেটেলমেন্ট হইতে পারে, এটা অ্যালাউয়েবল লিমিটে আছে। 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত সেটেলমেন্ট ধরতে পারেন, অ্যালাউয়েবল লিমিটে এই 3 ইঞ্চি 75 মিলি পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে যেটা বলতেছিলাম যে ডিফাইনে গিয়ে সয়েল সাবগ্রেড প্রপার্টিস, এখানে গিয়ে সয়েল যেটা আছে মডিফাইতে যাব, এখানে লিখি বিয়ারিং ক্যাপাসিটি BC, বিয়ারিং ক্যাপাসিটি। আর আমাদের এই যে প্রপার্টিতে এইখানে যে ডাটাটা বসাইতে হবে সেটা পাবো কোথায়?
এটা পাবো এই ক্যালকুলেশন থেকে। এই যে কে এর যে মানটা আছে এই মানটা আমাদেরকে কপি করে বসাতে হবে। তো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা সেফে চলে যাব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আর কিছু করা লাগবে না, জাস্ট ওকে করে দিলাম, আমাদের কাজ শেষ। ওকে, এই বিয়ারিং ক্যাপাসিটির আমরা ইনপুট করে দিলাম, তারপর ফাউন্ডেশন এটা ইনপুট করে দিব। ঠিক আছে, তো আমাদের মোটামুটি ডিজাইন করার জন্য মোটামুটি সব কিছুই রেডি আছে। এখন আমাদের ড্রয়িংটা করতে হবে। ড্রয়িংটা কি, এখানে একটা স্ল্যাব আঁকতে হবে, ফুটিংয়ের স্ল্যাবটা আঁকতে হবে এখানে। তো ফুটিংয়ের স্ল্যাবটা আঁকার জন্য আমরা একটু দেখি, ড্রয়িংয়ে যাই। এখন আমাদের ড্রয়িং থেকে জানতে হবে যে সেন্টার থেকে কতটুকু পর্যন্ত আমাদের ফুটিংয়ের এরিয়াটা আছে। এদিকে আছে 2.5 ফিট, এদিকে আছে 2.5 ফিট, আবার এদিকে যদি দেখি এদিকে আছে 3.5 ফিট, এই পাশে আছে 2.5 ফিট। যাক, এত কিছু লাগবে না, আপনার কোনাকুনি দুইটা মাপ হইলেই হবে। যদি জায়গাটা তেরা বেঁকা থাকে প্রতিটা সাইডের মাপই আপনাকে নিতে হবে, যেহেতু এটা একটা স্কোয়ার মানে রেক্ট্যাঙ্গেল শেপের জায়গা, আপনার সব মাপ লাগবে না, আপনার কোনাকুনি যে মাপগুলো আছে এগুলো থাকলেই হবে। এইখানেরটা দেখি আর এইখানেরটা দেখি, তারপর জাস্ট আমরা মিলাই দেব, কোনাকুনি একটা স্ল্যাব এঁকে দেবো। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট নিতে হবে, এই কোণা একটা পয়েন্ট নিতে হবে, এই কোণা একটা পয়েন্ট নিতে হবে, তারপরে এখানে একটা স্ল্যাব এঁকে দেব। তো এইখানে কোণায় পয়েন্ট কিভাবে আঁকবো, এই সেন্টার থেকে এক্স নেগেটিভে 2.5 ফিট, ওয়াই পজিটিভে 2.5 ফিট, তাহলে এখানে একটা পয়েন্ট তৈরি হবে। তাহলে আমরা গেলাম সেফে, এখান থেকে ড্রতে যাই, ড্রতে গিয়ে ড্র পয়েন্টসে যাই। তো এক্স অফসেট আছে, এখানে আমরা এক্স দিব -30 ইঞ্চি, এন্টার। এগুলো কিন্তু সব ফিটে মান, আপনি ইঞ্চিতে কনভার্ট করে দিলেন। আর ওখানে আছে 30 ইঞ্চি পজিটিভ, এন্টার দিলে ফিটে কনভার্ট হয়ে যাবে। এখন আপনি যে রেফারেন্স পয়েন্ট যেটা, সেখানে ক্লিক করলেই এই যে পয়েন্টটা তৈরি হয়ে গেছে, মানে এক্স আর ওয়াই একসাথে দিলেন আর কি, কষ্ট করতে হলো না বারবার। এই কোণায় বানাইছেন, এখন এই কোণায় একটা বানাবেন, ঠিক আছে, এই কোণায় একটা বানাবেন। এটার কোঅর্ডিনেটটা কি, এক্স পজিটিভ 30 ইঞ্চি, ওয়াই নেগেটিভ 42 ইঞ্চি। তো এটা দিয়ে দিই, এক্স পজিটিভ হচ্ছে 30 ইঞ্চি, ওয়াই নেগেটিভ হচ্ছে গিয়ে -42 ইঞ্চি, এন্টার। এখানে কর্নারে একটা ক্লিক করলে হবে। এই দেখেন, এখানে আমরা পয়েন্টটা পেয়ে গেছি, দুইটা কোনাকুনি পয়েন্ট পেয়ে গেছি। এখন স্ল্যাব আঁকা কোনো কষ্টকর জিনিস না, এই যে ড্র রেক্ট্যাঙ্গুলার এরিয়াস বা স্ল্যাব আছে, এটা ক্লিক করলে হবে। আর যদি তেরা বেঁকা জমি হয় সেই ক্ষেত্রে এই অপশনটা ইউজ করবেন, ড্র স্ল্যাব, তেরা বেঁকা জমির জন্য। আর যদি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপের থাকে এইটাকে ইউজ করলে হবে। ক্লিক করেন, প্রপার্টি যা দেওয়া আছে তাই ম্যাট, আর এখান থেকে কর্নার এই আমরা টেনে দিলাম, আমাদের কিন্তু স্ল্যাব আঁকা শেষ। স্ল্যাবের উপরে আমরা স্ল্যাবটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা অ্যাসাইনে যাব, সাপোর্ট ডাটায় যাব, সয়েল প্রপার্টিসে যাব, যেটা আমরা ওই যে বিয়ারিং ক্যাপাসিটি যে বানাইছিলাম, এই যে বিসি দেওয়া আছে বিয়ারিং ক্যাপাসিটি, এটা একটু মডিফাইতে দেখি, যা আছে তাই ওকে, ওকে করে দিলাম। তো এখানে লেখা দেখেন বিসি লেখা হচ্ছে একটা, মানে বিয়ারিং ক্যাপাসিটিটা অ্যাপ্লাই হয়ে গেছে আপনার, মানে এটা কতটুকু স্ট্রেং মাটির ক্যাপাসিটি ধরে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে, আর কিছুই না। এটা চলে আসার পরে আমাদের তেমন কোনো কাজ বাকি থাকে না, খালি ছোট কিছু কাজ বাকি থেকে। একটু ডিফাইনে যাব, লোড প্যাটার্নসে যাব, লোড প্যাটার্ন যা আছে তাই, এখানে আর কোনো কাজ নাই, কোনো কাজ করাই লাগবে না, যেহেতু আমরা ওই ইট্যাপস থেকেই কিন্তু আমরা কিন্তু সব কিছু সেট আপ করে আনছি। ডিফাইনে যাব, লোড কম্বিনেশনে যাব, লোড কম্বিনেশনে গিয়ে আমরা একটা অ্যাড নিউ কম্বো দিই। অ্যাড নিউ কম্বে আমরা লিখি ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লোড। তো অল ডেড আছে যা আছে তাই। আর একটা কম্বিনেশন লাইভ 3, মানে এখানে 3 প্রকারের লাইভ লোড আছে। আগের ক্লাসগুলোতে অনেক আলোচনা করছি, আর আলোচনা করতে চাই না এখানে। লাইভ 3 কেন, মানে 3 প্রকারের লাইভ লোড আছে। নর্মাল লাইভ লোড একটা আছে 3 কিলোমিটার বেশি, আর একটা আছে রুফ লাইভ লোড। তিনটে মিলিয়ে লাইভ লোড 3, মানে সব লাইভ লোড এখানে আছে।
ডেড লোড এবং লাইভ লোড, অল ডেড লোডের মধ্যে যা আছে সবই আছে এখানে। স্কেল ফ্যাক্টর 1, আর এখানে ডিজাইন সিলেকশন, সার্ভিস নর্মাল কন্ডিশনে ওকে। এই কম্বিনেশনটা আমাদের মূলত লাগবে ডিজাইনের জন্য। ডেড লোড প্লাস লাইভ লোড ওকে করে দিলাম। এখন আমরা একটু ডিজাইনে যাব, ডিজাইন কম্বোসে যাব। কম্বিনেশনে গিয়ে লোড কম্বিনেশন টাইপ নর্মাল, আর এখানে ডিজাইন কম্বিনেশন আমাদের এই যে আমাদের যা দেওয়া আছে তাই। লোড কম্বিনেশন এটা যদি এই পাশে থাকে তাহলে এটা সিলেক্ট করে অ্যাড দিলে এই পাশে চলে আসবে, ডিজাইন কম্বিনেশনে চলে আসবে, তাইলেই হবে। ওকে করে দেন, আর কোনো কাজ নাই। এখন আমরা জাস্ট অ্যানালাইসিস দিয়ে দিব, ইট্যাপসের মতোই অ্যানালাইসিস দিয়ে দিব। আচ্ছা, অ্যানালাইসিস দিলে ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখবো, শো ডিফর্ম শেপ দেখব। লোড কম্বিনেশনসে যাব, এখান থেকে ডেড লোড প্লাস লাইভ লোড এটা দেখি, অ্যাপ্লাই, ক্লোজ। আচ্ছা, এইটাতে যেই জিনিসটা শো করে সেই জিনিসটা হচ্ছে কি আপনার যে সেটেলমেন্টটা শো করে। সেটেলমেন্টটা এখানে সর্বোচ্চ কতটুকু হচ্ছে যদি দেখি, মাত্র 0.67 ইঞ্চি, মানে আমরা ধরছিলাম 2 ইঞ্চি সেটেলমেন্ট, এখানে 0.67 ইঞ্চি। এই পয়েন্টটা সর্বোচ্চ সেটেলমেন্টের সম্ভাবনা। এখানে একটা স্কেল আছে, দেখেন স্কেলটা সর্বোচ্চ মান কোথায়, এই যে বেগুনি কালারে, ঠিক আছে। এখানে ধরলে দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ সেটেলমেন্ট হচ্ছে, তাও আমাদের রেঞ্জের মধ্যে আছে। আমাদের সেটেলমেন্টটা ওকে, আমাদের সেটেলমেন্টটা 1.97 ইঞ্চি, সেটা সেটেলমেন্টের আমাদের ওকে। এরপরে আছে শো রিয়াকশন ফোর্সেস, এইটা দেখা লাগে না, যদিও চাইলে দেখতে পারেন। ডেড লোড প্লাস লাইভ লোড, সয়েল প্রেশারস, অ্যাপ্লাই, ক্লোজ। এখানে ম্যাট ফাউন্ডেশনের জন্য সাধারণত এটা দেখা লাগে না, কারণ ম্যাট ফাউন্ডেশনে পাস করে যায়। অন্যান্য ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, রিয়াকশন ফোর্সেস, মানে এটা পাস করাইতে হইলে ফুটিংয়ের সাইজ বাড়াইতে হয়, আবার হাবিজাবি একটু ফুটিংটাকে কম্বাইন করা লাগতে পারে, মানে ওই নর্মাল ফাউন্ডেশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। বাট ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে এইটা লাগে না, চাইলে দেখতে পারেন। যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কি এখানে সর্বোচ্চ কতটুকু আসছে, 3301। কোন পয়েন্টটাতে আসছে দেখি, এই রেড পয়েন্টে এখানে সর্বোচ্চ, বেগুনি আসে নাই কোনোটাই, এই রেড পয়েন্টে এখানে সর্বোচ্চ পরিমাণে আসছে। ফোর্স সর্বোচ্চ এখানে 3300 আসছে। এই পয়েন্টটা যদি ধরি, এখানে 3300 লেখা দেখতে পারেন, LB পার ফিট স্কোয়ার, পাউন্ড পার স্কোয়ার ফিট। তা আমরা এখানে যদি একটু দেখি, এখানে KSF নামে একটা অপশন আছে, সরি এখানে যে এই একটা অপশন আছে আমাদের, যে এই যে বিয়ারিং ক্যাপাসিটির যে একটা মানে আমাদের যে বিয়ারিং ক্যাপাসিটিটা সেটা পাউন্ড পার স্কোয়ার ফিটে কনভার্ট করলে কত আসে, 3857। তো আমাদের রেঞ্জ হচ্ছে 3857 এই বিয়ারিং ক্যাপাসিটিতে। তো এই বিয়ারিং ক্যাপাসিটিতে 3857 আমাদের কত আসে, 3300, ঠিক আছে, 3300 আছে আমাদের। তা আমরা কিন্তু আরও 500 পাই। আর যদি আমরা একটু দেখি আমাদের যে সয়েল টেস্ট ছিল সেই অনুসারে যদি দেই, তাহলে কি পাস করে কিনা, 1.15। দেখেন সয়েল টেস্টের অনুসারে দিলে কিন্তু ফেল করবে, দেখছেন। অর্থাৎ সয়েল টেস্টের অনুসারে আমাদের যে সয়েলের কন্ডিশন, ম্যাট ফাউন্ডেশন এটা পাস করবে না। আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো যে ম্যাট ফাউন্ডেশন এটা পাস করবে না, এটাকে পাইল ফাউন্ডেশনই লাগবে। সাব সয়েল ইমপ্রুভমেন্ট করলেও সম্ভব না। এখন এটা যেহেতু 8 তলা, লোড অনেক বেশি, ঠিক আছে, অনেক লোড, এজন্য এটা পাস করবে না। 3-4 তলা হইলে আবার পাস করে দিত, ঠিক আছে। 3-4 তলা হইলে আবার এই যে মিনিমাম এই যে এখানে যা আছে 3300 জায়গায় দেখতেন যে আসতো 1100-1200, ঠিক আছে। তখন এখানে রেঞ্জ আছে কত,
2500, তখন পাস করে দিত। এখন 8 তলার জন্য কিন্তু এটা সম্ভব না আসলে, বিয়ারিং ক্যাপাসিটি খুবই কম, এমনি ফেল করতো। বিয়ারিং ক্যাপাসিটি বাড়াইয়া পাস করাইছি, কিন্তু 1.75 দিয়ে পাস করাইছি, কিন্তু বাস্তবিক অর্থে সেটা পাস করতেছে না, মানে আমার যে সয়েল কন্ডিশনের উপরে পাস করতেছে না। তো এই ব্যাপারগুলো আসলে প্র্যাকটিক্যাল যখন করবেন তখন কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী দিতে চাচ্ছেন, কী ফাউন্ডেশন ইউজ করতে চাচ্ছেন। যাই কথা বাড়াচ্ছি না, আর অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো এই দুইটা চেক গেল। এখন আর একটা গুরুত্বপূর্ণ চেক, সেটা হচ্ছে শো পাঞ্চিং শিয়ার ডিজাইন। পাঞ্চিং শিয়ার চেকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন পাঞ্চিং শিয়ারে বলছিলাম যে আমাদের থিকনেসটা প্রথমে 15 ইঞ্চি ধরে দেখি, 15 ইঞ্চি ধরাতে দুইটা পয়েন্টে ফেল করতেছে, দুইটা পয়েন্টে পাঞ্চিং শিয়ারটা ফেল করতেছে, দুইটা পয়েন্ট এখানে পয়েন্ট, 4টা পয়েন্টে পাঞ্চিং শিয়ার ফেল করতেছে, অর্থাৎ থিকনেস বাড়াইতে হবে। আমরা এটাকে আনলক করে দিলাম, মডেলটাকে আনলক করে দিলাম, আনলক করে ওকে করে দিলাম। এখন আমরা থিকনেসটা বাড়াই দিই, সয়েল সাবগ্রেড প্রপার্টিস ম্যাট ফাউন্ডেশন থেকে আমরা এটাকে 18 ইঞ্চি করে দেখি, ওকে করে দিই, আবার অ্যানালাইসিস দিই। অ্যানালাইসিস দিয়ে আমরা ডাইরেক্ট এখন শো পাঞ্চিং শিয়ার দেখব। এই দেখেন আমরা যখন 18 ইঞ্চি করছি তখন সব পয়েন্টে পাস করে গেছে, যে পয়েন্টে ফেল করছিল এই পয়েন্টে পাস করে গেছে। যদি 99-এর উপরে হয় তখন ফেল বুঝতে হবে, অর্থাৎ 0.99-এর উপরে গেলে ফেল বুঝতে হবে। 0.99 বা 0.98 এই রাখারও রিস্ক নেবেন না, মোটামুটি 95 বা 96 এই টাইপের হলেও থিকনেসটা বাড়ায় দিবেন। সাধারণত সেফেস্ট রেঞ্জ বা ইকোনমিক্যাল রেঞ্জ হচ্ছে 0.6 থেকে 7-এর মধ্যে রাখলে ইকোনমিক্যাল এবং সেফ রেঞ্জ থাকে। তা আমরা এখানে 0.88 আসছে, এটাও সেফ পুরোপুরি না, 7-এর ঘরে গেলে সেফ আছে। তা আমরা চাইলে এটা 20 ইঞ্চি দিতে পারি, বাট লেন্দি করতেছি না, আপনারা প্র্যাকটিসের সময় দিয়ে রাখবেন। পাঞ্চিং শিয়ার চেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, থিকনেসের ব্যাপারটা যেহেতু আসে গুরুত্বপূর্ণ, সব কিছু গুরুত্বপূর্ণ, তো পাঞ্চিং শিয়ারটা এর মধ্যে বেশি। তো করলাম, এরপর আমাদের যে ফাইনাল প্রসেস সেটা হচ্ছে গিয়া ফাউন্ডেশনের যে রিবারটা, সেটা ফাউন্ডেশনের রিবার সাধারণত ম্যাট ফাউন্ডেশনে শর্ট ডিরেকশনে মেইন রিবার বসে বটমে, তো ম্যাট ফাউন্ডেশনে ডাবল লেয়ার বসে, উপরে বসে নিচেও বসে, নিচে 2 ডিরেকশনেই বসে, উপরেও 2 ডিরেকশনেই বসে, নিচে শর্ট ডিরেকশনে মেইন রিবার হয়, বটমে শর্ট ডিরেকশনে মেইন রিবার এবং লং ডিরেকশনে বাইন্ডার, আবার টপে গিয়ে বটমে হচ্ছে গিয়া লং ডিরেকশন, উপরে শর্ট ডিরেকশন, মানে বটমে যেটা থাকবে সেটা উল্টা হয়ে যাবে টপে, তো ডাবল লেয়ার থাকে। তো আমরা এটাকে ডিজাইন কিভাবে করব, এটার জন্য চলে যাবে এই যে শো স্ল্যাব ডিজাইন, এখানে ক্লিক করে দিলাম এই অপশনটাতে, এখানে চলে যাব। এখানে চলে গিয়ে আমরা এখানে ডিজাইন বেসিস দিব হচ্ছে গিয়ে ফাইনাইট এলিমেন্ট বেস, আর ইনফোর্স মিনিমাম রিইনফোর্সিংয়ে এটা সিলেক্ট করে দিব। আর এখানে গিয়ে আমরা যেটা করব, এই যে শো রিভার অ্যাবভ স্পেসিফাইড ভ্যালু, এখান থেকে টিপিক্যাল ইউনিফর্ম রিইনফোর্সিংটা সিলেক্ট করে দিব। অনেক লেন্দি ক্লাস, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে। এখন এখানে ডিরেকশন 4টা ডিরেকশন দেওয়া আছে, 4টা ডিরেকশনের কথা একটু আগেই বললাম। এখন আমাদের ডিরেকশন 1 কোনটা, ডিরেকশন 1 হচ্ছে আমাদের যে মেইন রিভার যেটা বটমে শর্ট ডিরেকশনে, ডিরেকশন 1 বটম রিভার, মানে আমাদের বটম রিভার হচ্ছে শর্ট ডিরেকশনে প্রথম লেয়ার, ডিরেকশন 1 বটম রিভারটা সিলেক্ট করে দিলাম। এখানে গিয়ে বটম যে আছে এখানে আমরা, এটা হচ্ছে অ্যানালাইসিস বার, এটা হচ্ছে ট্রায়াল বার, এটা আমরা বটমে এটা 16 মিলি 8 ইঞ্চি দিয়ে দেখি প্রথমে অ্যাপ্লাই। 16 মিলি যদি বটমে 8 ইঞ্চি দেই, দেখেন ম্যাক্সিমাম জায়গাতেই পাস করে গেছে, তবে যেই জায়গাতে রেড বা ব্লু বা ইয়েলো দেখাচ্ছে ওগুলো পাস করে না। অন্যান্য জায়গায় দেখেন, এখানে যদি ধরি 0 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট দরকার, আবার এইখানে যদি ধরি
এখানে কিন্তু সর্বোচ্চ পরিমাণের রিইনফোর্সমেন্ট দরকার 1.05 ইঞ্চি স্কোয়ার। 16 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দেখি, তখন দেখেন অনেক জায়গায় রিইনফোর্সমেন্ট কমে গেছে। শিয়ার ওয়ালের এই পয়েন্টটাতে রিইনফোর্সমেন্ট বেশি আসছে। 16 মিলি 5 ইঞ্চি দিয়ে দিই, 5 ইঞ্চি দিলে দেখেন তবুও লাগতেছে এখানে। এখানে 16 মিলি 4 ইঞ্চি দিয়ে দেখি, 16 মিলি 4 ইঞ্চি দিলে এখানে রিইনফোর্সমেন্ট লাগতেছে। এখন অনেক যারা অনেক ভালো ডিজাইনার তখন তারা করে কি, সব জায়গায় একই রকম রিবার দেয় না। দেখা যায় এখানে 16 মিলি 8 ইঞ্চি দিছে, কলামের যেই জায়গাগুলোতে রিইনফোর্সমেন্ট একটু বেশি লাগে সেখানে এক্সট্রা টপ বারের মতো করে ছোট ছোট কাটিং রড দিয়ে দেয়। এটা হয় কি ইকোনমিক্যাল ডিজাইন হয়। আর আমরা যারা একটু শর্টকাট লেভেলের ডিজাইনার বা আমাদের যাদের একটু কাজের রেট কম পাই বা আমরা যারা একটু জুনিয়র আছি তারা করে কি শর্টকাটে ডিজাইন করার চেষ্টা করি, কারণ আমাদের ভাই ওই রকম রেট দেয় না। আর যারা টপ লেভেলের ডিজাইনার তারা একটা কাজের জন্য লাখ টাকা চার্জ করে, তাদের কথা আলাদা, তারা তো ডিটেলস ডিজাইন করবে। আর আপনি চাইলে ডিটেলস ডিজাইন করতে পারেন, আপনি চাইলে শর্টকাট ডিজাইন করতে পারেন। তো আমি শর্টকাটটাই দেখা দিচ্ছি। তো 16 মিলি 4 ইঞ্চি দিলে মোটামুটি সব জায়গায় ফুলফিল, শুধুমাত্র কলামের গোড়াগুলোতে একটু রিইনফোর্সমেন্ট লাগে। চাইলে আপনি এগুলোকে ইগনোর করতে পারেন, কারণ এই গোড়াগুলোতে আপনার কলামের যে এলমাটামগুলো বের হবে সেগুলোও রিইনফোর্সমেন্টের কিছু চাহিদা পূরণ করবে। এগুলো চাইলে আপনি ইগনোর করতে পারেন। আবার এখানে দেখেন খুবই যৎ সামান্য রিবার, মানে এগুলো ইগনোরেবল, এখানে একটু রিবার দরকার হচ্ছে। তো আমাদের ডিজাইনটা কি, আমরা যদি 16 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার প্রোভাইড করি শর্ট ডিরেকশনে, আমাদের ডিজাইনটা ওকে। এরপর আছে বটমে আমাদের যে বাইন্ডার লং ডিরেকশনে, সেটার জন্য ডিরেকশন 1 টপ রিবার, ঠিক আছে, টপ রিবার। আমরা এখানে টপে গেলাম, এটা 16 মিলি আমরা 7 ইঞ্চি দিয়ে দেখি। 16 মিলি লং ডিরেকশনে 7 ইঞ্চি দিলে এনাফ, আর লাগে না। এটা যেহেতু বাইন্ডার এখানে রিইনফোর্সমেন্টের পরিমাণটা কম আসে, ঠিক আছে। তো আমাদের ডিজাইনটা কি হইল, বটমে আমাদের কি হইল, বটমে এভাবে থাকবে, বটমে শর্ট ডিরেকশনে, আর হচ্ছে লং ডিরেকশন উপরে, লং ডিরেকশন হচ্ছে 7 ইঞ্চি আর শর্ট ডিরেকশন 4 ইঞ্চি। এখন টপের রিবারটা লং ডিরেকশনটা নিচে বসবে। এখন ডিরেকশন 2-র বটম রিবার দেখি, মানে লং ডিরেকশন, এটা বটমে আমরা 7 ইঞ্চি প্রথমে দিয়ে দেখি। লংয়ে 7 ইঞ্চি দিলেও এই পয়েন্টগুলোতে গিয়ে ফেল করতেছে। লংয়ে 5 ইঞ্চি দিয়ে দেখি, সব জায়গা পাস করতেছে, এই জায়গাগুলোতে ফেল করতেছে, সমস্যা নাই। 5 ইঞ্চি দিলে এনাফ, লংয়ে 5 ইঞ্চি। আর ডিরেকশন 2-তে টপ রিবার যেটা, মানে ডিরেকশন 2 যে টপে আছে একদম উপরের বারটা, মানে উপরের এই অংশটা, নিচে তো আমরা ডিজাইন করেই ফেলছি। উপরে যে আমার শর্ট ডিরেকশনে যেগুলো হবে, শর্ট ডিরেকশন যেগুলো হবে সেগুলো আছে ডিরেকশন 2 টপ রিবার। টপে 16 মিলি 7 ইঞ্চি দিয়ে দেখি, দেখেন এইখানে হিউজ পরিমাণে লাগতেছে। 7 ইঞ্চি দিলে আমরা এখানে 5 ইঞ্চি দিয়ে দেখি, 5 ইঞ্চি দিলে একদমই কমে যাচ্ছে। তো টপের ডিজাইনটা খুব ইজি হইল, শর্ট আর লং দুইটাই 16 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার, বুঝতে পারছেন? শর্ট আর লং দুই দিকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। শর্টটা এবার হবে উপরে, নিচের ক্ষেত্রে শর্টটা হয়েছিল নিচে, আর এটার ক্ষেত্রে উপরে উঠে যাবে, মানে ডিরেকশনটা ঘুরে যাবে। এটা লং বারটা হবে মেইন রিবার, শর্ট বারটা হবে বাইন্ডার। যাই হোক, এভাবে আপনারা ফাইনাইট এলিমেন্ট বেস ডিজাইনটা সবচেয়ে ইজিয়েস্ট, আর এখানে স্ট্রিপ বেসটা অনেক টাফ। ফাইনাইট এলিমেন্টস বেসটাই করাটা চেষ্টা করবেন, এটা কালার দেখেই বুঝতে পারবেন যে কতটুকু আছে। এগুলো প্রতিটা পয়েন্টে পয়েন্টে নোট করে রাখবেন, আপনি যতটুকু চান অতটুকু আপনি চাইলে ইকোনমিক করতে পারেন। তা আমি এতটুকুই দেখাইলাম, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিছুই বুঝতে পারবেন না। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত নাকি? জি ওকে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসলে এগুলা কোশ্চেনগুলো হচ্ছে কাজ না করলে কোশ্চেনগুলো
কিছু করা যাবে না। ডিরেকশন নিয়ে কোনো কোশ্চেন আছে, ডিরেকশন বা অন্য কিছু? না না না, ডিরেকশন নিয়ে কোশ্চেন নাই। কারণ ডিরেকশনটা বুঝতে পারছেন? কাজগুলো তো, হ্যাঁ এই কাজগুলো তো করছি, করি নেই একবারে, টানা কাজ করলে তো এগুলো আলহামদুলিল্লাহ ইয়ার বুঝতে পারছেন। যাক প্র্যাকটিক্যালি যদি কাজ করে থাকেন অনেক ক্লিয়ার হয় যে আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যালি কাজ করা আছে, মেড ফাউন্ডেশনের ফাইল মেড এগুলো সবই করা